বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরাতে এবার মাঠে নামছে ১৪ দলীয় নেতাকর্মীরা। এমনই বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করলেন গণমাধ্যম আগামীর সময়। শেখ হাসিনা বলেছেন যে তিনি দেশে এসে আইনের মুখোমুখি হবেন, যদিও এটা নিয়ে নানান জায়গায় নানান মতামত রয়েছে, প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন যে তিনি এতদিন দেশে ফিরতে চাইলেন না, হঠাৎ করে কেন দেশে ফিরতে চাইলেন, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। আবার এটাও জানতে চাই যে হঠাৎ আওয়ামী লীগের ফেরা নিয়ে সবাই এত সরব হলো কেন। একসময় দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন বেনজির আহমেদ। দুর্নীতির অভিযোগ, বিপুল সম্পদের তথ্য এবং দেশ ছাড়ার পর অবশেষে আন্তর্জাতিক সহযোগিতায় গ্রেফতার করা হলো তাকে। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন এবং দেশ ছাড়ার পর থেকেই তাকে নিয়ে চলছিল নানামুখী আলোচনা। বাংলাদেশে বিচারের নামে যে ঢালাও হত্যা মামলা চলছে, কিংবা ওই যে মানবতা বিরোধী অপরাধের নামে ফৌজদারি অপরাধের জন্য সুনির্দিষ্ট পুলিশ কর্মকর্তা কিংবা সুনির্দিষ্টভাবে কে কাকে নির্দেশ দিয়েছেন সেসব চিহ্নিত না করে যে ঢালাও ভাবে গ্রেফতার করে বিচার চলছে পুলিশ কর্মকর্তাদের, শেখ হাসিনার, স্বরাষ্ট্রমন্ত্রীর কিংবা সেনা কর্মকর্তাদের পর্যন্ত, এই বিচারের ব্যবস্থাটিকে কিছুতেই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলা যাচ্ছে না। ভারতের দিল্লি বিমানবন্দরে ভয়াবহ অপমানজনক একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের জন্য। যখন আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার কথা বলছি, যখন আমরা ভাবছি নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাবে, যে সম্পর্কটাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল প্রফেসর ইউনূস সরকার, সেই সময়ে দিল্লি বিমানবন্দর বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে 1 ঘন্টা আটকে দেয়া হলো, জেরা করা হলো। জেরা করে করে একটা সময় তাকে অনুমতি দেয়া হলো যে এখন আপনি বিমানবন্দর ত্যাগ করতে পারেন। দেশ ছেড়ে পালিয়ে গিয়েও পার পেলেন না, অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। জাতীয় সংসদে এই বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশে বিচারের নামে যে ঢালাও হত্যা মামলা চলছে, কিংবা ওই যে মানবতা বিরোধী অপরাধের নামে ফৌজদারি অপরাধের জন্য সুনির্দিষ্ট পুলিশ কর্মকর্তা কিংবা সুনির্দিষ্টভাবে কে কাকে নির্দেশ দিয়েছেন সেসব চিহ্নিত না করে যে ঢালাও ভাবে গ্রেফতার করে বিচার চলছে পুলিশ কর্মকর্তাদের, শেখ হাসিনার, স্বরাষ্ট্রমন্ত্রীর কিংবা সেনা কর্মকর্তাদের পর্যন্ত, এই বিচারের ব্যবস্থাটিকে কিছুতেই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলা যাচ্ছে না। এই অবস্থায় সরকারের ওপর যে চাপ বাড়ছে, যদি আওয়ামী লীগ সরকারের আমলে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ থাকে সেসব বিষয়ে সক্রিয় হওয়ার, তার একটা সুনির্দিষ্ট উদাহরণ বেনজির আহমেদের এই গ্রেফতার। শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই আওয়ামী লীগের শাসনামলে তিনটি গুরুত্বপূর্ণ পদে থাকা পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ সম্পদের কি ভয়াবহ দুর্ধর্ষ দুঃসাহসী পাহাড় গড়ে তুলেছেন সে খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল। 31শে মার্চ 2024 সালে কালের কণ্ঠ এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায় যে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বেনজির আহমেদ। এর আগে 2015 থেকে 2020 র্যাবের মহাপরিচালক ছিলেন। তারও আগে তিনি দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2024 সালের 12ই জুন বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা 8টি ফ্ল্যাট, 25 একর 27 কাঠা জমি ক্রোক করার আদেশ দেন আদালত। এছাড়াও 2 দফায় বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টা ব্যাংক হিসাব, 3টা শেয়ার ব্যবসার বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্টও অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। মানে কোন সম্পদের পর কোন সম্পদ বেরিয়ে আসবে, এসব খবর যখন এক রকমের টক অফ দ্য টাউনে পরিণত হয়েছিল, তখন শোনা যাচ্ছিল যে বেনজির আহমেদের এমনকি দুবাইয়ে ফ্ল্যাট কেনা বেচারও তথ্য বেরিয়ে এসেছে আওয়ামী লীগ সরকারের হাতে। এই অবস্থাতেই কিন্তু 2024 মে মাসে সপরিবারে এই দুর্ধর্ষ পুলিশ কর্মকর্তা বাংলাদেশ ত্যাগ করেছিলেন এবং তারপর আওয়ামী লীগ সরকারের আমলে এই নিয়ে একটা চরম ধোঁয়াশা সৃষ্টি হয় যে তিনি কি দুবাই গেছেন নাকি সিঙ্গাপুর গেছেন। কারণ দুবাইয়েও
তার ফ্ল্যাট কেনাবেচার তথ্য আসে, এমনকি তুরস্কে তার ফ্ল্যাটের খবর পাওয়া যাওয়ার পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে সাংবাদিকরা তিনি বলেছিলেন তারা এখনো ঠিক জানেন না তিনি কোথায় আছেন। আওয়ামী লীগ আমলেই 2024-এর জুনের দিকে বেনজির আহমেদ স্বীকার করেছিলেন তিনি বিদেশে আছেন, কিন্তু তিনি ঠিক কোথায় আছেন সে বিষয়ে তখন পর্যন্ত আর কিছু জানা যাচ্ছিল না। পুলিশের দিক থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের তরফ থেকে এবং এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরি হারানো, বিদ্বেষ প্রতিহিংসার শিকার হওয়ার ভয়ে পলাতক হওয়া, দেশ ছাড়া অনেক প্রশাসনের কর্মকর্তারাই বলে আসছিলেন যে যদি বিচার করতে হয় তাহলে আওয়ামী লীগ আমলের এই যে ভয়াবহ দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে সুনির্দিষ্ট দুর্নীতির মামলায় বিচার করা উচিত। এই যে ঢালাও হত্যা মামলা দিয়ে কিংবা আওয়ামী লীগ সমর্থক বলেই হত্যা মামলা দিয়ে, ট্রাইব্যুনালে মামলা দিয়ে যে ধরনের হয়রানি করা হচ্ছে বা ভুয়া মামলায় গ্রেফতার করে ফেলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আটকে রাখছে, এগুলোর অবসান হওয়া উচিত। এই বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদকে অবশেষে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে খবর বেরিয়ে এসেছে। সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোল দিয়ে রেড নোটিশ জারি করা হয়েছিল 2025 সালের 22শে এপ্রিল। তখন পুলিশের গণসংযোগ অধিদপ্তর জানিয়েছিল যে ইন্টারপোলের কাছে শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে ওই পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হলেও শুধুমাত্র বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে, অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। এখন রেড নোটিশ জারি করে যে রাজনৈতিক মামলায়, মানে এই যে মানবতা বিরোধী মামলা কিংবা পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে সেই দায় সরাসরি প্রধানমন্ত্রীকে দিয়ে মামলা সাজিয়ে যে ধরনের মামলার অভিযোগ ওই রেড নোটিশে দেওয়া হয়েছে, সেগুলোতে যে কাজ হবে না এ বিষয়ে নানা সময়ে বাংলাদেশের বিভিন্ন আইন বিশেষজ্ঞ আলাপ করেছেন। মানে আওয়ামী লীগ আমলে তো ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছে, সে খবরও বারবার প্রকাশিত হয়েছিল। কিন্তু এই যে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে, বিশেষ করে আর্থিক অনিয়ম ও দুর্নীতির তদন্তের বিষয়ে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাদের ক্ষেত্রে যে ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে গ্রেফতার করা সম্ভব, তার আবারও প্রমাণ হাজির হলো এই বেনজির আহমেদকে গ্রেফতার করার মাধ্যমে। এখন দুবাইয়ে গ্রেফতার বেনজির আহমেদকে অতি দ্রুত দেশে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন এটা পুলিশের একটা ঐতিহাসিক সাফল্য এবং তিনি বলেছেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সহযোগিতায়, অর্থাৎ ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার মানে বেনজির আহমেদ এতদিন ধরে দুবাইয়েই ছিলেন এবং ইন্টারপোলের ক্ষেত্রেও যেমন হয়, একদিকে যেমন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য অভিযোগ এবং তদন্তের প্রমাণ থাকতে হয়, ঠিক তেমনি ভাবে ওই দেশের সরকারের এক রকমের ইশারা না পেলে আসলে পুলিশ সক্রিয় হয়ে অন্য দেশের কোনো ব্যক্তিকে গ্রেফতার করে না। কারণ এই যে এই ব্যক্তিরা যারা বিপুল পরিমাণ অর্থ নিয়ে বিদেশে পালিয়ে যান, তারা সাধারণত ওসব দেশে এত পরিমাণ বিনিয়োগ করেন এবং দুবাইয়ের মতো অনেকগুলোই ডেস্টিনেশন আছে যেখানে এই যে বিদেশিদের পক্ষে বিনিয়োগ করা, বিপুল সম্পদ নিয়ে গিয়ে বিনিয়োগ করা, কম প্রশ্নে বেশি বিনিয়োগ করার সুযোগ রয়েছে। কাজেই ওসব সরকারের ক্ষেত্রে, দুবাই সরকারের ক্ষেত্রেও এই যে সক্রিয় হয়ে উঠলো বেনজির আহমেদের অভিযোগের বিষয়ে এবং তাকে গ্রেফতার করলো, যেই ব্যক্তি কিনা 2024-এর মে মাস থেকেই দুবাইয়ে আছেন বলে খবর এবং এর মধ্যে তিনি দুবাইয়ে সম্পদের কেনাবেচা করেছেন বলেও 2024 সালেও খবর বেরিয়েছিল শেখ হাসিনার শাসনামলে, সেই ব্যক্তিকে গ্রেফতার করতে যে এতদিন পর সক্রিয় হয়ে উঠল ইন্টারপোল, দুবাই পুলিশ, সেটা খুব তাৎপর্যপূর্ণ। কারণ তার অর্থ হচ্ছে আন্তর্জাতিকভাবে একটা নড়াচড়া শুরু হয়েছে। বাংলাদেশে বিচারের নামে যে ঢালাও হত্যা মামলা চলছে কিংবা ওই যে মানবতা বিরোধী অপরাধের নামে ফৌজদারি অপরাধের জন্য সুনির্দিষ্ট পুলিশ কর্মকর্তা কিংবা সুনির্দিষ্টভাবে কে কাকে নির্দেশ দিয়েছেন সেসব চিহ্নিত না করে যে ঢালাও ভাবে গ্রেফতার করে বিচার চলছে পুলিশ কর্মকর্তাদের, শেখ হাসিনার, স্বরাষ্ট্রমন্ত্রীর কিংবা সেনা কর্মকর্তাদের পর্যন্ত, এই বিচারের ব্যবস্থাটিকে কিছুতেই আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলা যাচ্ছে না। এই অবস্থায় সরকারের উপর যে চাপ বাড়ছে, যদি আওয়ামী লীগ সরকারের আমলে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ থাকে সেসব বিষয়ে সক্রিয় হওয়ার, তার একটা সুনির্দিষ্ট উদাহরণ বেনজির আহমেদের এই গ্রেফতার। বেনজির আহমেদের বিরুদ্ধে যেই তদন্তের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছিল, সেই অভিযোগপত্রে দুদক বলেছে বেনজির আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে 6,45,37,365 টাকার স্থাবর সম্পদ
আর 5,74,00,000 টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে 7,52,00,000-এর বেশি এবং 8 কোটি বেশি স্থাবর এবং 8,15,00,000-এর বেশি অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। বুঝতেই পারছেন, সম্পদের পাহাড় গড়ে প্রায় 74 কোটি টাকার সম্পদ তিনি বানিয়েছেন বলে আওয়ামী লীগ আমলেই খবর বেরিয়ে এসেছিল, কিন্তু দুদক তদন্ত করে সুনির্দিষ্ট প্রমাণ বের করতে পেরেছে, মানে 1.5-2 কোটি টাকার হেরফেরের। কিন্তু সেটাও সুনির্দিষ্টভাবে তদন্ত হওয়ায় এবং কাগজপত্রে প্রমাণিত হওয়ার ফলেই আন্তর্জাতিক বিচার আচার করে ইন্টারপোল এই গ্রেফতারে সক্রিয় হতে পেরেছে। এখন বর্তমান সরকারকে যদি তারা আওয়ামী লীগ শাসনামলে আওয়ামী লীগের অন্য মন্ত্রী, এমপি কিংবা শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতির অভিযোগের কথা বলেন, তাহলে তাদেরকে এ ধরনের সুনির্দিষ্ট তদন্ত এবং সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে এসেই ইন্টারপোলের মাধ্যমে ওই ব্যক্তিদেরকে কিন্তু গ্রেফতার করে আনার সুযোগ থাকছে। আর যদি তারা একটা ঢালাও অভিযোগ, ওই যে $834 বিলিয়ন আওয়ামী লীগ সরকার পাচার করে ফেলেছে তাদের শাসনামলে, এই ধরনের অভিযোগ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চান, তাহলে রাজনৈতিক ফায়দা হয়তোবা আদায় করা সম্ভব এসব অবিশ্বাস্য সংখ্যা বলে, কিন্তু প্রকৃতপক্ষে সেসব অভিযোগে দেশের বাইরে থাকা কোনো অপরাধীকে বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে তাদের পক্ষে অভিযুক্ত করে বাংলাদেশের আইনের মুখোমুখি করা সম্ভব হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এই যে আরব আমিরাতের দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করতে পারা, সেটা বাংলাদেশ পুলিশের একটা ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, অপরাধী যত শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে। বেনজির আহমেদকে গত 12ই জুন গ্রেফতার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলেও তিনি জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে আবুধাবি থেকে পাঠানো একটা ইমেইলের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বাংলাদেশ সরকারকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গ্রেফতারের তারিখ থেকে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এক্সট্রাডিশন রিকোয়েস্ট বা আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হবে এবং এই প্রত্যর্পণ অনুরোধ পাঠানোর পর খুব শিগগিরই বেনজির আহমেদকে বাংলাদেশে নিয়ে আসা হবে বলে বাংলাদেশ সরকার আশা করছে। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটা উদাহরণ এই দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়টা, সেটাও খুব তাৎপর্যপূর্ণ। সম্ভবত সরকার এ ধরনের কিছু হাই প্রোফাইল গ্রেফতার আগামী কয়েক মাসে ঘটাতে চাইবে এবং এসব ব্যক্তিদের সুনির্দিষ্ট বিচার শুরু করার মাধ্যমে তারেক রহমান সারা দেশে ঢালাও হত্যা মামলা দিয়ে যে বিচারহীনতার সংস্কৃতি তারা চালু রেখেছেন সেটার অবসান ঘটাতে উদ্যোগী হবে আন্তর্জাতিক চাপে। এবং সেই অবস্থাতেই বাংলাদেশে ধীরে ধীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ রাজনৈতিক বিচারের জন্য যে ট্রাইব্যুনালের মামলা এবং হত্যা মামলাগুলো চালু রাখা হয়েছে সেগুলো সুনির্দিষ্ট অপরাধীকে চিহ্নিত করার মাধ্যমে ঢালাও বিচার থেকে বেরিয়ে আসবে। এবং সেই পরিসরেই একদিকে যেমন আওয়ামী লীগ শাসনামলের দুর্বৃত্তদের বিচার হবে, যেমনটা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগ আমলের প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বারবার বলছেন, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তিরা শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থক হবার কারণে এবং আওয়ামী লীগের শাসনামলে গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে বড় ধরনের প্রতিহিংসার শিকার হয়েছেন ইউনূস আমল থেকে এবং দেশত্যাগে পর্যন্ত বাধ্য হয়েছেন এবং একের পর এক হত্যা মামলার আসামি হয়েছেন, তাদেরও দেশে ফিরে আসার একটা সুযোগ তৈরি হবে এবং এর মাধ্যমেই সম্ভবত সরকার একই সঙ্গে বিচার এবং অন্যদিকে সহাবস্থানের একটা পরিবেশ সৃষ্টি করতে চাইছেন। সে কারণে 2024-এর মে মাস থেকে যেই ব্যক্তি বিপুল সম্পদ নিয়ে দুবাইয়ে বাস করছেন আর 2025-এর এপ্রিলে যেই ব্যক্তির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়ে গিয়েছিল, সেই পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদকে যে অবশেষে 2026 সালের জুন মাসে এসে গ্রেফতার করা হলো, সেটা ভারতের দিল্লি বিমানবন্দরে ভয়াবহ অপমানজনক একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের জন্য। যখন আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার কথা বলছি, যখন আমরা ভাবছি নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাবে, যে সম্পর্কটাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল প্রফেসর ইউনূস সরকার, সেই সময়ে দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে 1 ঘন্টা আটকে দেওয়া হলো, জেরা করা হলো। জেরা করে করে একটা সময় তাকে অনুমতি দেওয়া হলো যে এখন আপনি বিমানবন্দর ত্যাগ করতে পারেন। এটা এক ধরনের মানে আনঅফিসিয়ালি অ্যারেস্টের মতো, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা। এটা যে কত বড় অসম্মানজনক ব্যাপার বাংলাদেশের
জন্য এই অসম্মানজনক ব্যাপারটা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের ক্ষেত্রে কেন ঘটলো? গত রাতে রাত 2টার সময় যখন সর্বশেষ খবর আমরা এটা সম্পর্কে পাই, তখন আমরা জানতে পেরেছি যে ডাক্তার জাহেদ তিনি দেশের পথে রওনা দিয়েছেন তৃতীয় আর একটা দেশ হয়ে, অর্থাৎ তিনি ভারতে আর প্রবেশই করেননি কিংবা উদ্ভূত পরিস্থিতি তাকে প্রবেশ করতে দেয়নি। কেন এত বড় একটা ঘটনা ঘটলো? সাধারণ কোনো নাগরিক কিংবা সাধারণ কোনো রাজনীতিবিদ হলে ব্যাপারটা অন্যরকম ছিল। প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদায় যিনি কাজ করছেন, তার ক্ষেত্রে এটা হওয়া মানে বাংলাদেশ সরকারের সঙ্গে একটা বড় ধরনের মেসেজ আদান প্রদান হওয়া, এটা খুব সহজেই বোঝা যায়। কি ঘটলো দিল্লি এয়ারপোর্টে, কি বলছে গণমাধ্যম, চলুন একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম, দিল্লি এয়ারপোর্টে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে 1 ঘন্টা আটকে দেওয়া হয়েছিল এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন সেটা হলো তার পেছনে পরিষ্কার কারণ জানা না গেলেও এটুকু জানা গেছে যে ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটা নেগেটিভ তালিকায় ডাক্তার জাহেদের নাম রয়েছে। সেই নেগেটিভ তালিকা কেন তৈরি হয়েছে সেটা খুব সহজেই বোঝা যায়। জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরকার পতন এবং তার আগে পরে ডাক্তার জাহেদ এই সরকারে যোগদানের আগে পর্যন্ত টকশোতে, ব্যক্তিগত প্ল্যাটফর্মে, পত্রিকাতে যে ধরনের বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলো হয়তো ভারত মনে করেছে বাংলাদেশে যে ভারত বিদ্বেষী রাজনীতি হয়, সেই ভারত বিদ্বেষী রাজনীতির অন্যতম একজন নীতি নির্ধারক এই ডাক্তার জাহেদ। সেটাই কি বিএনপি সরকারের সঙ্গে তো বর্তমান ভারত সরকারের ভালো সম্পর্ক দৃশ্যমান দেখছি আমরা, তাহলে এই অপ্রীতিকর ঘটনাটা দিল্লি বিমানবন্দরে কেন ঘটলো? কি বলছে গণমাধ্যম? সমকালীন শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, নয়াদিল্লি বিমানবন্দর থেকে ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। কেন ফেরত এলেন সেটাই রহস্য। ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে ফেরত এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে তিনি ঢাকা থেকে দিল্লি এয়ারপোর্টে গিয়েছিলেন। সেখানে অসৌজন্যমূলক আচরণের কারণে ক্ষোভ দেখিয়ে তিনি আর ভারতে প্রবেশ করেননি। এয়ারপোর্ট থেকে তৃতীয় দেশ হয়ে বাংলাদেশে ফিরেছেন। সূত্রটি বলছে, ঘণ্টাখানেক বসিয়ে রাখা হয়েছিল তাকে। বিভিন্ন প্রশ্ন করার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা পদে থাকা জাহিদুর রহমানকে সবশেষ 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হওয়ায় উপদেষ্টা ভারতে প্রবেশে অস্বীকৃতি জানান। তিনি ভারত থেকে অন্য দেশ হয়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। রোববার গভীর রাতে যখন সর্বশেষ সমকাল এই তথ্য বলে যে রাত 1টার পরের তথ্য তারা যেটা জানাতে পেরেছে সেটা হচ্ছে, তখন জাহিদুর রহমান তৃতীয় দেশ হয়ে বাংলাদেশে ফেরার পথে ছিলেন। তার মানে তিনি অলরেডি এখন বাংলাদেশে অবস্থান করছেন। উপদেষ্টা জাহেদ প্রতিমন্ত্রী হিসেবে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে তিনি তার ব্যক্তিগত পাসপোর্টেই গিয়েছিলেন ভারতে, কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেননি। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রোববার বিকেল 3:20 সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা শুরু করেন তিনি। দিল্লি বিমানবন্দরে নামার পর তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেয়া হয়। ভারতের যে নজরদারি তালিকা বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে, সেই নজরদারি তালিকায় ডাক্তার জাহেদের নাম রয়েছে। এটা বর্তমান বিএনপি সরকারের জন্য অনেক বড় বিব্রতকর একটা ঘটনা। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 তারা বলছে, উপদেষ্টা জাহিদুর রহমানের নামে ভারতের নিরাপত্তা সংক্রান্ত নজরদারি তালিকা ছিল। দিল্লি বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় অভিবাসন কর্মকর্তারা তাকে শনাক্ত করেন। এরপর যাচাইয়ের জন্য তাকে আটক করা হয়। এই শব্দ ব্যবহার করেছে সমকাল। এটা কোনোভাবেই কোনো সম্মানজনক ওয়ে হতে পারে না বাংলাদেশের জন্য। সূত্রটি নিউজ 18কে বলছে, প্রশাসনিক ত্রুটির কারণে জাহিদুর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়। পরে অসঙ্গতি শনাক্ত করার পরে, সমাধান করার পরে কর্মকর্তারা তাকে ছাড়পত্র দেন। জুলাই অভ্যুত্থানের পর ভারত বাংলাদেশের কয়েকজন ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেল ব্লক করেছিল ভারত। দেশটির কর্তৃপক্ষের দাবি, এসব ইনফ্লুয়েন্সারের বক্তব্য ভারত বিরোধী। এই তালিকায় জাহিদুর রহমানের নামও রয়েছে বলে জানা গেছে। যে কয়টা ইউটিউব চ্যানেল ভারত বন্ধ করে দিয়েছিল তাদের দেশে, তার মধ্যে প্রবাসী 2 জন সাংবাদিকের ইউটিউব চ্যানেল রয়েছে এবং জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেলও রয়েছে। এটা একটা বড় কারণ। এবং তাকে আটকে দেওয়ার কিংবা আটক করা, 1 ঘন্টা আটক করে জিজ্ঞাসাবাদ করা, এটার পেছনে প্রথমেই যেটা বলেছি যে জুলাই আন্দোলনের পরে, শেখ হাসিনা সরকার পতনের পরে বাংলাদেশে যে ভারত বিদ্বেষী রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে, সেই রাজনীতির অন্যতম নীতি নির্ধারক মনে করে ভারত ডাক্তার জাহেদকে। কিন্তু ডাক্তার জাহেদ তো মোটামুটি একটা প্রগতিশীল ধারা, গণতান্ত্রিক ধারাতে কথা বলার চেষ্টা করেছেন বলে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। কখনো কখনো অতিমাত্রায় কথা বলেছেন হয়তো, কিন্তু ভারত বিদ্বেষী যে রাজনীতি, মূলত যে রাজনীতির শেকড় গ্রথিত হয়েছিল প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে, এবং তিনি তার সাঙ্গপাঙ্গদের সেই ভারত বিরোধী রাজনীতি, 7 সিস্টার্স আলাদা করে দেওয়া, চিকেন নেকে আঘাত করা, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতকে ধ্বংস করে দেওয়া, এই ধরনের কথা, ভারতীয় দূতাবাসের ইট খুলে নিতে চাওয়া, ভারতীয় দূতাবাস চট্টগ্রামে পাথর ছুঁড়ে মারা, এই ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ডাক্তার জাহেদ, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি না। তবুও তারা যেহেতু ডাক্তার জাহেদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছিল, আমার মনে হয় যে ভারতে যাওয়ার ক্ষেত্রে ডাক্তার জাহেদ আরেকটু সচেতন হলে পারতেন। তাতে করে এত বড় একটা দুঃসংবাদ, এত বড় একটা বিব্রতকর খবর সরকারের জন্য সেটা তৈরি হতো না।
দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে ঘটনা ঘটলো, এই ঘটনা কি এরকম ইঙ্গিত আর দিচ্ছে যে বিএনপি সরকার, বর্তমান সরকারের সঙ্গে ভারত সরকারের যে বন্ধুত্বমূলক সম্পর্কের কথা আমরা প্রত্যাশা করছি সেটা হবে, নাকি কদিন আগে শেখ হাসিনা ভারতীয় গণমাধ্যম এই সময়কে সাক্ষাৎকারের তৃতীয় কিস্তিতে যে কথা বলেছিলেন যে বর্তমান বিএনপি সরকারের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, এটা তিনি বিশ্বাস করেন না, তার কথাই ঠিক হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। শেখ হাসিনা বলেছেন যে তিনি দেশে এসে আইনের মুখোমুখি হবেন, যদিও এটা নিয়ে নানান জায়গায় নানান মতামত রয়েছে, প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন যে তিনি এতদিন দেশে ফিরতে চাইলেন না, হঠাৎ করে কেন দেশে ফিরতে চাইলেন, এ বিষয়ে আপনার মতামত জানতে চাই। আবার এটাও জানতে চাই যে হঠাৎ আওয়ামী লীগের ফেরা নিয়ে সবাই এত সরব হলো কেন? আচ্ছা, একটু পরে এই নাহরিন আমাকে একটু স্ট্রাইক করছে, এটা একটু ব্যাখ্যা করি। উনি এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং দু একজনের কথা বললেন না, যে তার সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে। দেখেন, এই যে জেনারেশনটা না, এই জেনারেশনের দুর্বলতার দিকটা আমি বলি একটু, মানে একটু একাডেমিক হই। সেটা হলো যে দেখেন, এই জেনারেশনটা হচ্ছে কিছু দু চারজন ছাড়া বাই অ্যান্ড লার্জ এই জেনারেশনটা হচ্ছে আপনার ইনফরমেশন মানে টেকনোলজি নির্ভর একটি জেনারেশন, মোর স্পেসিফিকলি ইনফরমেশন টেকনোলজি। বলা হয়ে থাকে টেকনোলজি উইদাউট লিবারেল আর্টস ক্যান টার্ন এক্সপ্লোসিভ। মানে টেকনোলজির সাথে যদি আপনার লিবারেল আর্টস যুক্ত না হয়, এই যে সুকুমার বৃত্তি, জ্ঞান বিজ্ঞান, তারপরে ধরেন যে ইতিহাস, দর্শন, মিউজিক, এগুলি যদি মানে যুক্ত না হয়, তাইলে টেকনোলজিটা একটা এক্সপ্লোসিভের রূপ নিতে পারে। যে কারণে কিন্তু আইনস্টাইন আপনার সিম্বলিক্যালি একটা বেহালার সাথে রাখতেন, যে উনি তো মানে তার মতো টেকনোলজিস্ট তো আর পৃথিবীতে জন্মায় নাই, তার মতো বড় সায়েন্টিস্ট, কিন্তু উনি হাতে একটা বেহালা রাখতেন। এইটা বোঝানোর জন্য যে দিস ইজ লিবারেল আর্টস, এই দুইটা সংমিশ্রণ থাকতে হবে, তা নইলে ইট উইল টার্ন ইনটু কি বলে এক্সপ্লোসিভ। আমাদের যে এই জেনারেশনটা, এরা শুধুমাত্র টেকনোলজি এবং আপনার নেট কানেকশনের মধ্য দিয়ে তারা হাসিনার পতন ঘটেছে। তো আর তো লাগে না, আর তো কিছু এত বড় শক্তিশালী হাসিনাকে পতন ঘটে দিছে, তো ফলে আর কোনো কিছু তো দরকার নাই, পড়াশোনার তো দরকার নাই, হিস্ট্রি দরকার নাই, কিছু দরকার নাই। এবং সম্পূর্ণরূপে একটা লিবারেল আর্টস বঞ্চিত, লেখাপড়াবিহীন একটা প্রজন্ম গড়ে উঠেছে। আমাদের ভবিষ্যৎ লিডারশিপ কিভাবে আসবে আমি জানি না। আমি যে দু চারজন বললাম না, আমি দুই চারজনের নামও বলতে, যেমন সারওয়ার তুষার, সে লেখাপড়া করে, এরকম দু একজন আছে, কিন্তু বাকি সব হচ্ছে যে কিভাবে একটা আধুনিক গালি দিতে হবে, কিভাবে একটা স্যাটায়ার করতে হবে, কিভাবে একজনের প্রেস্টিজ পাঞ্চার করতে হবে, গালিটাকে কত আর্টিস্টিক করতে হবে, এই নিয়ে এইসব যে হোমওয়ার্ক করে, বুঝছেন, লেখাপড়া করবে। দেখেন, একটা ইংরেজিতে কথা আছে, উইদাউট পলিটিক্স আপনার হিস্ট্রি ইজ ডাম, উইদাউট হিস্ট্রি পলিটিক্স ইজ ডিফ। আপনাকে তো ইতিহাসটাও জানতে হবে, আপনার মধ্যে মানবিকতা কখন জাগ্রত হবে। আপনি কি নিজেকে চেনেন যে আমি কোত্থেকে আসছি, কোন ধারাবাহিকতা, আমার অবস্থানটা কি, আমার পূর্বপুরুষরা কি ছিল, আমরা কিভাবে এই জায়গায় আসছি, আমার কি করণীয়, আমি কে, এই যে পৃথিবীতে আমি আসলাম, আমার করণীয় কি, এই জিনিসগুলি সেলফ রিফ্লেক্ট না করে তাহলে তার পক্ষে যে কোনো কিছু করা সম্ভব, তার পক্ষে প্রচুর পতন হওয়া সম্ভব। এবং সেই কারণে আমরা দেখছি না যেভাবে হত্যা করা হয়েছে, যেমন ধরেন পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়েছে না পুরান ঢাকায়, এবং হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, এবং কোনো পশুর পক্ষে এই ধরনের আর্টিস্টিক কিলিং করা সম্ভব না। একটা সুনতুন ভাবে হত্যা দেখছি আমরা। কি কারণ সম্ভব হয়েছে? যেহেতু হয়েছে দে ল্যাক লিবারেল আর্টস, সুকুমার বৃত্তির কোনো ব্যাপার নাই। ফলে এই জেনারেশনটা কি হবে আমি জানি না, এগুলি তারেক রহমান সাহেব ভাবেন কিনা। এই যে গভীর যে সংকটের মধ্যে জাতি পড়ে গেছে, এই পুরোনো জেনারেশন কয়দিন থাকবে? ধরেন যে এখন যারা নেতা হয়ে আছে কয়দিন, এরাই তো টেক ওভার করবে, তাই না? এবার আমি যে প্রশ্নটি করেছিলাম সেটির উত্তর একটু ছোট করে জানতে চাই। কোনটা? আমি প্রশ্ন করেছিলাম যে শেখ হাসিনা বলেছেন তিনি দেশে এসে আইনের মুখোমুখি হবেন, এটা নিয়ে নানান জায়গায় নানান প্রশ্ন রয়েছে। তিনি তো আগেও এই কথা বলতে পারতেন, আগে বললেন না, এখন এসে বললেন হঠাৎ করে, কেন বললেন? আবার আওয়ামী লীগ ফেরা নিয়ে সবাই এত সরব হচ্ছে কেন? এটা কেমন প্রশ্ন হলো? প্রথম কথা হচ্ছে যে উনি হয়তো ভাবছেন যে এখন একটা অনুকূল পরিবেশ, মানে যথেষ্ট পরিমাণে তার ফেরার একটা পরিবেশ তৈরি হয়েছে, সেজন্য হয়তো উনি বলছেন যে এতদিন আওয়ামী লীগের ব্যাপারে মানুষের যে ছিল, ঘৃণা ছিল, অথবা মানুষের যে এক ধরনের প্রতিবাদ ছিল, বিরক্তি ছিল, সেটা ধীরে ধীরে হয়তো কমে গেছে। এখন গেলে হয়তো মানুষ আমাকে ওইভাবে গ্রহণ করবেন, ওইভাবে নেবে না, আমাকে নতুনভাবে গ্রহণ করবে, এটা উনি ভাবতেছেন হয়তো। এবং এটা ভাবা তো অস্বাভাবিক কিছু না, যে 18 মাসের যে ব্যর্থতা, ইউনূস সাহেবের যে ব্যর্থতা, প্লাস এখন তো এটা কন্টিনিউশন চলতেছে। আমি তো বলি এই সরকার, ইউনূস সরকারের কন্টিনিউশন, সেই একই মব, সেই একই মাজার ভাঙা, সেই একই কি বলে যে চাঁদাবাজি, সেই একই কি বলে যে জয় বাংলা স্লোগান দিলে পুলিশের হাতে নিগৃহীত হওয়া, সবই তো চলছে, একই রকম তো চলতেছে, তাই না? তো ফলে যখন সরকার যখন ব্যর্থ হবে, তখন কি হয়? এই ব্যর্থতাগুলো আপনার একটা প্লাস পয়েন্ট হিসাবে ইমিডিয়েট পাস সরকারের থলিতে যুক্ত হয়। আমরা তাই দেখছি এদেশে ইনকামবেন্টরা কেন জিতে না, কোনো নির্বাচন ইনকামবেন্টরা জিতে নাই। কি কারণে? কারণটা হচ্ছে ইনকামবেন্টের ব্যর্থতা পরিচয় দিবে, সেই ব্যর্থতা কি হবে? ইমিডিয়েট পাস যারা অপোজিশনে ছিল, গভর্নমেন্টে ছিল, যারা এখন অপোজিশনে, তাদের থলে দিকে যুক্ত হয়, ফলে আর ইনকামটা দিতে পারে না। তো এই যে ব্যর্থতাগুলি হয়েছে 18 মাস ধরে, এই এখন ব্যর্থতা হচ্ছে। এখন শেখ হাসিনা হয়তো মনে করতেছে যে মানুষ সরকারের প্রতি বিরক্ত হয়ে গেছে, এই শাসনের প্রতি বিরক্ত হয়ে গেছে, আমাকে এখন আগের মতো রিসিভ করে, সে মনে করতে পারে। দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।